বাস্তবতার চাদর সরিয়ে প্রবেশ করুন এমন এক জগতে, যে জগতে ভয়, আতঙ্ক আর ভয়ঙ্কর সব কণ্ঠস্বর আপনাকে প্রতিটা মুহূর্তে চমকে দেবে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর ভালোর উদ্দেশ্যে রয়েছেন। প্রতিটা মুহূর্তে আমাদের সত্য আর ভূতের সব ঘটনা কাল্পনিক মুহূর্তে নিয়ে যায় আর চমকে দেয়। বাস্তবতার চাদর সরালেই যেন এসব চিন্তা ভাবনা আমাদের প্রতিটা মুহূর্তে চমকে দেয়। আজ নিয়ে হাজির হয়েছি তেমনই একটা সত্য ঘটনা, যেটা আফ্রিকার জঙ্গল থেকে আমাকে পাঠিয়েছেন স্বয়ন। সরাসরি আফ্রিকান জঙ্গলে বিভিন্ন ধরনের ঘটনা এবং তান্ত্র সাধনা হয়ে থাকে, সেরকমই একটা ঘটনা পাঠিয়েছে স্বয়ন। আর গল্পটি পুরোটা যদি মন দিয়ে শোনেন, তাহলেই অবশ্যই গল্পের মূল যে রহস্য, সেই রহস্যটি আপনারা বুঝতে পারবেন। স্বয়ন আমাকে পরশুদিন রাতে যে গল্পটি পাঠিয়েছে, ঠিক সেই গল্পটি বলতে যাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। স্বয়ন সামনে বুধবার দিন রাতের দিকে রওনা হয়। সেই সময় ও জঙ্গলের উত্তর পূর্ব অঞ্চলে ছিল। ওর উদ্দেশ্য ছিল উত্তর পূর্ব অঞ্চল থেকে দক্ষিণ দিকের রওনা দেবে, আর দক্ষিণ থেকে সোজা আফ্রিকান জঙ্গল ক্রস করে ওই জায়গায় বিমানের পর্যটন কেন্দ্রের বিমানবন্দরে উপস্থিত হবে। কিন্তু সে যখন জঙ্গল থেকে বের হয়ে আসবে, ঠিক এই মুহূর্তে তার সামনে এমন এক ঘটনা উপস্থিত হয়, সে নিজে দেখেও অবাক। এবং আমি যখন ওর পাঠানো ঘটনাটি পড়ছিলাম, আমিও যেন ঘেমে একদম কি বলবো, গরমের মধ্যেও শরীর থেকে এত পরিমাণ শীতল হয়ে উঠছিল, আমি আপনাদের বোঝাতে পারবো না। ও যখন উত্তর পূর্ব অঞ্চল থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় ও যখন জঙ্গলের ঠিক মাঝ বরাবর উপস্থিত হয়, ঠিক তখন ও লক্ষ্য করে যে কিছু সাধু সন্ন্যাসী, যারা চীন থেকে এসেছে সম্ভবত, সমস্ত মানুষ এমন ভাবে তন্ত্র সাধনা করছে যেগুলো সে প্রাগৈতিহাসিক 1400 বছর আগে সাধনার সঙ্গে মিলে যাচ্ছে। আমার বন্ধু স্বয়ন আবার এতটাই ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করেছে আর ভ্রমণ করেছে, সে অনেক জায়গার ইতিহাস এবং ঐতিহাসিক সব ঘটনা যেন তার মনে একদম গাঁথানো। আর আমরা সবাই অবশ্যই জানি যে যে যেখানে যে বিষয়ে দক্ষ, ঠিক সেই বিষয়ে জ্ঞান তার অত্যাধিক থাকে, এটাই স্বাভাবিক। স্বয়ন যখন জঙ্গলের মাঝ বরাবর পৌঁছালো, ঠিক সেই সময় দেখতে পারলো এমন একটা এলাকা, চারিপাশে কিরকম শুনশান, যেন এমনিতেই আফ্রিকান জঙ্গলের ক্যাচর ম্যাচর পাখি, সব জায়গায় পশু পাখি থাকে। আর নিজেকে সতর্ক না রাখলে আফ্রিকান জঙ্গলের মাঝে টিকে থাকা অসম্ভব। প্রায় কিছু পৃথিবীতে প্রায় 1 থেকে 150 জন লোক রয়েছে যারা শুধুমাত্র আফ্রিকান জঙ্গলে সেই রাস্তাটি চেনে, আর বাকি পৃথিবীতে 750 কোটি মানুষের মধ্যে কেউই চেনে না। আর এই 150 জনের মধ্যে আমার বন্ধু স্বয়ন একজন। সে যদিও জঙ্গলের সমস্ত কিছু তার চেনা পথ, যেমন আমাদের গ্রামে যদি কোনো একটা জায়গা খুঁজে বের করতে বলে, আমাদের কাছে ওই জায়গাটা খুঁজে বের করা কোনো ব্যাপার না। ঠিক স্বয়নও তেমন দক্ষিণ দিকে যাচ্ছিল। ঠিক জঙ্গলের মাঝখানে যেই সময় পৌঁছালো, দেখতে পারলো কিছু সাধু সন্ন্যাসী যারা ধ্যানমগ্ন অবস্থায়। তাদের দেখেই স্বয়ন কিরকম যেন চমকে উঠলো। যে জায়গায় নাকি বাঘ এবং বন্য শুয়োরদের বেশি আতঙ্ক, আর বন্য শুয়োররাই বেশি অ্যাটাক করে, বাঘের থেকেও মানুষের প্রতি বেশি অ্যাটাক করে, সেই জায়গায় তারা ধ্যানমগ্ন ভাবে কিভাবে রয়েছে তা কোনো পাহারাদার নেই। তাদের উপর তাদের পাশ দিয়ে যেন হরিণ এবং অনেক বন্য জানোয়ার ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের ধ্যানের দিকে বা ধ্যানমগ্ন অবস্থায় থাকায় কোনো ক্ষতি বা তাদের সাথে যে কোনো রকমের ধ্যানে সমস্যা হবে এরকম কোনো পরিবেশই তৈরি করছে না। আর সব থেকে অবাক লেগেছে স্বয়নের লেখা গল্পে, যখন আমি পড়লাম, ঠিক সেই সময় আমি দেখলাম যে তাদেরকে কাক অর্থাৎ যে পাখিটাকে কোকিল পাখির মতো দেখা যায় কালো, ঠিক সেই কাক
আর হচ্ছে আপনার কিছু এই যে ময়ূরের মতো উট পাখি বলা হয়, সেই পাখি সেই সন্ন্যাসীদেরকে খাদ্য পরিবহন করে এবং অনেক দূর থেকে ফল পেড়ে নিয়ে সন্ন্যাসীদের মুখে রাখে। আর স্বয়ং এটা নিজেই দেখেছে একদম ওই জায়গায় থেকে। স্বয়ং যখন তাদেরকে দেখলো নির্জন জঙ্গলের মাঝখানে তারা তিনজন ধ্যানমগ্ন অবস্থায়, তখন স্বয়ংের মনে কিরকম যেন একটা বুঝতে পারেনি যে কি জন্য তারা তিনজন এই জায়গায় ধ্যান করছে আর কিভাবে সম্ভব। সে এটা দেখে মানে একদম সামনাসামনি উপস্থিত জ্ঞান নেওয়ার জন্য স্বয়ং তাদেরকে লক্ষ্য করে। প্রথম দিন একদম না খেয়ে, অর্থাৎ স্বয়নের নিজের খাওয়ার জন্য জঙ্গলে কোনো কিছুর অভাব হয় না, কারণ স্বয়ন জঙ্গলের পথটা তার চেনা। স্বয়ন নিজে তারপরেও স্বয়নের চলার মতো 7 দিনের খাদ্য স্বয়নের কাছেই ছিল। স্বয়নের এক্সট্রা করে আর খাদ্য সংগ্রহ করা লাগেনি। কিন্তু স্বয়ন যখন নিজে খাদ্য খাচ্ছিল, কিন্তু প্রথম দিন সে মানে তাদের তিনজনকে যে ফলো করছিল, তারা তিনজন প্রথম দিন একদম কোনো রকমের এক বিন্দু ফোঁটা পানি পর্যন্ত পান করেনি। তারপরেও তারা ধ্যানমগ্ন ছিল। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই দেখতে পারলো কয়েকটা পাখি ঝাঁক উড়ে আসলো আর অনেকগুলো খাদ্য নিয়ে এসে তাদের সামনে রাখলো আর রেখে, আর সব পাখি উড়ে গেল, শুধুমাত্র 2টা কাক রয়ে গেছিল। একজন একজন করে সন্ন্যাসীকে মুখে তুলে দিচ্ছিল তার পাখির ঠোঁট দিয়ে। ঠিক সেই সময় আমি বুঝলাম যে আসলে ধ্যান আর যারা মহাজ্ঞানী হয় তাদের মধ্যে যে একটা অলৌকিক ঘটনা বা অলৌকিক শক্তি রয়েছে, এটা আসলে সত্য। যখন তারা ধ্যানমগ্ন অবস্থায় কোনো কিছুই তাদের কাছে উপহার ছিল না, সেই সময় উট পাখিগুলো তাদের বিশাল ঠোঁট দিয়ে পানি, নদী থেকে পানি নিয়ে এসে তাদের মুখে দিচ্ছে। এটা দেখে আমি অদ্ভুত লাগলো। কিন্তু প্রথম 2টা দিন যখন কেটে গেল, ঠিক 3 নম্বর রাত্রি শুরু হয় ওই ভুতুড়ে ঘটনাটি। জানি না ওটা ভুতুড়ে ঘটনা নাকি কালো জাদু, এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। তবে স্বয়নের বর্ণিত কথা অনুযায়ী 3য় দিন রাত্রে স্বয়ন যখন ওই জায়গায়, রাত তখন অনেক, হয়তো 2-3 বাজে, ঠিক এইরকম সময় স্বয়নের বক্তব্য অনুযায়ী ঠিক এই সময় স্বয়ন ঘুম আসবে ভাব। কিন্তু ঠিক এই সময় দেখতে পারলো কোথা থেকে যেন একটা আওয়াজ আসলো, যেন মনে হলো কোনো কিছু জবাই করা হলো, এরকম আওয়াজ। স্বয়ন সেই সময় তাদের দিকে একটু এগিয়ে গেল, গিয়ে দেখে তারা ধ্যানে আর নেই। তারা ধ্যান ভঙ্গ করে মাঝখানে আগুন জ্বালিয়েছে। 4-5টা মানুষের মুন্ডু, অর্থাৎ মানুষের মস্তিষ্ক যে সাদা অংশটা, কোনো মাংস নেই, হয়তো অনেক পুরনো, কোথা থেকে সংগ্রহ করেছে স্বয়ং সেটা নিজেও জানে না, আমিও জানি না, কারণ তারা সাধু সন্ন্যাসী লোক। স্বয়ং যে ওই জায়গায় আসে এটাও হয়তো ওরা বুঝেছে কিনা জানি না, কিন্তু স্বয়নের মতামত অনুযায়ী স্বয়ং জানিয়েছে যে তারা জানে না। স্বয়ং ওই জায়গায় বসে দেখতে পারলো মাঝখানে আগুন, তার 3 পাশে যে বসে রয়েছে তারা 3জন আগুনকে ঘিরে মাঝখানে রেখেছে একটা বিশাল পাত্রের ভিতর কি রেখেছে স্বয়ং তা দূর থেকে ফলো করতে পারেনি। কিন্তু একটু পরপরই কি যেন তারা মন্ত্র পড়ে, আর মন্ত্র পড়ার শেষে তাদের হাতে রাখা একটা ছোট্ট খড়ি দিয়ে বালতিতে রাখা কি যেন আগুনের মাঝখানে ফেলে। আর আগুনের মাঝখানে যতবারই ফেলে আগুনের তীব্রতা আরো বেড়ে যায়, আবার একটু আগুনের তীব্রতা যেই কমে যায় আবার ফেলে। কিন্তু স্বয়ং দেখতে পারলো কোথা থেকে যেন বলি দিয়েছে, দেখতে পারছিল না। তখন স্বয়ং আরেকটু এগিয়ে যায়, যাওয়ার পর দেখতে পারে ওই জায়গায় 3টা খাসি এবং 2টো হরিণ, যাদের মাথাগুলো রাখা রয়েছে অনেক ফাঁকে, আর তাদের শরীরগুলো রাখা রয়েছে আরো তার পাশেই। আর রক্তগুলো নিয়ে সেই যে মানুষের মুন্ডুগুলো 3টা না 4টার মতো ছিল, সেই জায়গায় তাদের সঙ্গে সেই হরিণের এবং ছাগলের রক্তগুলো তাদের নাকে এবং মাথার খুলিতে পুরোটা লাল রক্ত যেন মেখে দিয়েছে, এটাই বোঝা যাচ্ছে। কিন্তু একটু পর তারা কি করলো, হরিণের চামড়া সহ হরিণকে সেই আগুনের মাঝখানে দিল, মুন্ডুটা রেখে।
আর মাংসগুলো একটু পর যখন সেদ্ধ হলো একদম বিচ্ছিরি গন্ধ লাগছিল নাকে, তারপরেও সে মাংসগুলো তারা খেলো। খাওয়ার পর হরিণের হাড়গুলোতে কি যেন একটা মন্ত্র করে ফু দিয়েছে না কি করেছে জানি না, বলতে পারলাম না। তবে বালতি থেকে এক গ্লাসের মতো পানি, এরকম পরিমাণ পানি হয়তো তাদের উপর ছিটে দিল। পশুগুলো একদম জীবিত হয়ে আবার দৌড়ে চলে গেল। আর এই ঘটনাটি দেখে সে ওই জায়গায় তারপরে কি হয়েছে বলতে পারবে না, হয়তো ঘুমিয়ে পড়েছিল। কিন্তু পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো সে দেখলো আর কেউ নেই ওই জায়গায়। আর এমনকি কোনো চিহ্ন রেখে যায়নি তারা, না পারবে কেউ এসে ধরতে, না পারবে শুনতে। নাকি তার চোখের ভুল ছিল শয়ন এটাও বলতে পারছে না। শয়নের কথা অনুযায়ী এটা আমার স্বপ্ন ছিল নাকি বাস্তবে দেখেছি আমি এটাও বলতে পারবো না, কারণ আমার চারপাশে কেউ ছিল না আর আমি ঘুমান্ত অবস্থায় এসেছিলাম। তারপরে আর তাদেরকে কখনোই দেখিনি। আর এই ঘটনাটি আমার সঙ্গে ঘটেছে একমাত্র আমাকেই পাঠিয়েছে শয়ন, আর এখন পর্যন্ত ও কাউকে বলতে পারেনি, কারণ ও এখনো আফ্রিকান জঙ্গলেই রয়েছে। আর আশা করি শয়নের থেকে আফ্রিকান জঙ্গলের বাকি গল্প আর বাকি ঘটনাটুকু শুনতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আফ্রিকার জঙ্গলের দ্বিতীয় খণ্ডটি আসবে। আর যদি আপনাদের কমেন্টের রিপ্লাইয়ে তেমন কোনো আগ্রহ না থাকে, অবশ্যই আফ্রিকান জঙ্গলের দ্বিতীয় ঘটনাটি আর আসবে না।